বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলাই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দেশে একটা নতুন সরকার, বহুদিন পর একটা নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার, মাত্র অল্প কয়েকদিন পেরোলো, কিন্তু অনেক রকমের চ্যালেঞ্জের কথা আমরা শুনি। রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট বা চ্যালেঞ্জেস আছে। একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে দাঁড়ানো একটা সরকার। মাঝখানে অনেকেই প্রত্যাশাই করেছিলেন যে নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু ফিক্স করবার চেষ্টা করবে, কিন্তু সেই প্রত্যাশা আসলে বাস্তবায়ন হয়নি। কাজেই নির্বাচিত সরকারের কাছে মানুষের অনেক রকমের প্রত্যাশা, কিন্তু শুরুতেই একটা বড় হোঁচট খাবার মতো জায়গায় এসে দাঁড়িয়েছে সরকার। তার দায় যতটা না তার নিজের, তার চেয়ে বেশি অতীতের দায় এবং বর্তমান বৈশ্বিক বাস্তবতা। সেটা হচ্ছে যে জ্বালানি সংকট, বিদ্যুতের সংকট। বর্তমান সরকার অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন সরকার, বিএনপির সঙ্গে বিদ্যুতের সম্পর্ক আমি একাধিক জায়গায় একাধিকবার বলেছি যে খুব একটা কখনই ভালো ছিল না। সেই সংকটটা এবার খুব তীব্র হবার আশঙ্কা অনেকেই করছেন। ইতিমধ্যেই আমরা পেট্রোল পাম্পগুলোতে গাড়ির লাইন দেখতে পাচ্ছি এবং সেটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কোথাও কোথাও কেউ তেল পাচ্ছেন না এবং এই সংকট শেষ পর্যন্ত আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, এর একটা বড় কারণ আমরা জানি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশের এই জ্বালানির সংকট বা বিদ্যুতের সংকট যতটা দৃশ্যমান, তার বাইরেও আর্থিক সংকটও প্রবলভাবে আছে। সেটা খুব একটা বাইরে থেকে বোঝা যায় না। এই সংকট আসলে সরকার কিভাবে মোকাবেলা করবে, কিভাবে মোকাবেলার করা উচিত, দুটো আলোচনাই আমরা আসলে করতে চাই। এবং সংকটের উৎপত্তিটা আসলে কোথায়। নানা রকমের নিরাপত্তা সংকটে আমরা কথা বলি, তার মধ্যে জ্বালানি নিরাপত্তা নিয়েও বহুদিন ধরে আলোচনা হচ্ছে। কিন্তু এই জ্বালানি নিরাপত্তা সংকট দূর করবার জন্যে স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে সেই অর্থে তেমন কোনো পরিকল্পনা অতীতের কোনো সরকারের কাছ থেকে আমরা দেখিনি। বর্তমান সরকারের কাছ থেকেও আসলে আমরা তাদের তেমন কোনো বড় রূপরেখা এখন পর্যন্ত দৃশ্যমান নয়। এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন মামুন রশিদ, আমার বায়ে বসা, ব্যাংকার হিসেবে অত্যন্ত সুপরিচিত এবং শিক্ষক, লেখক, অর্থনীতির বিশ্লেষক। আমার ডানে রয়েছেন একেবারেই স্পেশালাইজড একটা ম্যাগাজিন, এনার্জি অ্যান্ড পাওয়ার, মূলত জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে এই পত্রিকাটি দীর্ঘদিন যাবৎ সম্পাদনা করছেন মোল্লা আমজাদ হোসেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি মেশা মামুন রশিদ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে ক্রাইসিস এখন যেখানে দাঁড়িয়ে আছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? আমরা সরকার বলছে যে প্যানিক হবার কোনো কারণ নেই, আমাদের সব কিছু আছে। অন্যরা বলছে, বাস্তবতা বলছে যে আসলে সংকটটা আছে, কিন্তু সংকটের দায়টা তো নিঃসন্দেহে সরকারের না। এখন সরকার কি বলবেন যে আমার আসলে আপনারা প্যানিক হবেন না বা কেউ প্যানিক তৈরি করবেন না, আমাদের সব প্রস্তুতি আছে, নাকি বাস্তবতা এটা যে সংকটটা আছে, আমরা সংকট উত্তরণের চেষ্টা করছি, সবাই মিলে এই চেষ্টাটায় শরিক হই? ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে আমার সহ আলোচক, বিশেষ করে মিস্টার মোল্লা আমজাদ, এটাই ভালো, আরও ভালো লাগছে কারণ হচ্ছে আমরা এরকমই চাচ্ছিলাম যে আমাদের জার্নালিজম হবে অফকোর্স রেসপন্সিবল, ইনসাইটফুল, এবং তারা তাদের একটা মানে টেবিলে একটা স্পেশালিস্ট নলেজও নিয়ে আসবে, যেহেতু ওনারা একটা রেসপন্সিবল সমাজ গঠনে বিরাট কাজ করে মিডিয়া। সেই ক্ষেত্রে উনি এটা ইটস এ ভেরি গুড রিকগনিশন টু হিজ নিউজ পেপার অর জার্নাল অর দ্য ম্যাগাজিন অ্যান্ড মোর সো টু হিম। এতদিন যাবত যে উনি যে একটা স্পেশালিস্ট স্ট্রিম নিয়ে কাজ করছেন, ইটস এ ভেরি গুড রিকগনিশন। আই উড লাইক টু অলসো হেল ইউ ফর ইনভাইটিং হিম ইন দিস ডিসকাশন। এবার আসি প্যানিক। আসলে তো আমাদের মতো সমাজে প্যানিক শব্দটা খুবই মানে ইন্টেলেকচুয়ালি হ্যান্ডেল করা উচিত, কারণ ইটস এ ভেরি ক্লোজলি হেল্ড সোসাইটি। আমাদের যারা এমপি, যারা মাননীয় মন্ত্রী, যারা প্রধানমন্ত্রী, যারা অর্থ সচিব, বাণিজ্য সচিব, জ্বালানি সচিব, বিদ্যুৎ সচিব, তারা কিন্তু আমাদেরই লোক। এবং আমি দেখেছি অনেক কিছু কিন্তু ওনারা নেন এই সোশ্যাল মিডিয়া থেকে, আমরা পছন্দ করি আর না করি, পত্রপত্রিকা থেকে, এমনকি অনেক সময় সময়াভাবে পত্রপত্রিকা পড়তে পারেন না, টেলিভিশনের আলোচনা থেকে। এটা বাস্তব গেল 10 বছরে। সেই ক্ষেত্রে যদি মানুষ একটা কৃত্রিম সংকটের কেন্দ্র করে কিংবা প্যানিক ক্রিয়েট করে, ওটা কিন্তু ওনারাও শান্তিমতো কাজ করতে পারে না। সুতরাং
শান্তিটা খুব দরকার। যেমনটি চিকিৎসক মহোদয়রা বলে একটি সম্ভাব্য মাকে সবচেয়ে বেশি শান্তির মধ্যে রাখতে হয় সুস্থ শিশু পাওয়ার জন্য। তেমনটি আমাদের প্যানিকটা, কারণ এই যে প্রথম আপনি সুন্দরভাবে বলেছেন যে সংকটটি আমরা ক্রিয়েট করি নাই, আমাদের কোনো রোলই নেই আসলে। উই আর মানে ফোর্স টু বি এ রিসিপিয়েন্ট অফ দিস ক্রাইসিস অর অ্যাট দ্য হিন্টারল্যান্ড অফ দিস ক্রাইসিস। এক, দ্বিতীয় হচ্ছে আমরাই ওভারঅল জ্বালানি যে আর্কিটেকচার অফ দ্য ওয়ার্ল্ড তার মধ্যে একটা ক্ষুদ্র একটা মাত্র প্লেয়ার। ইতিমধ্যে আমরা গেল 10 বছরে আমরা আমাদের অর্থনীতির কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়াতে একটা জায়গায় এসেছি আমরা, যে আমরাও মানে ইম্পোর্টার একটা কান্ট্রি, আমরাও একটা গ্রোথ ইকোনমি। আমাদের জ্বালানি তেলের সামগ্রিক জ্বালানির আমাদের যে চাহিদা প্রায় 12% ইয়ার অন ইয়ার বাড়ছিল। সো এই প্রেক্ষিতে বাংলাদেশ হ্যাজ বিকাম এ গুড। আপনি একটি কথা বলেছেন, ওইটা আমি ওইভাবে বলার জন্য সাহস কিংবা ইচ্ছা রাখি না, বাট আমরা নিজেরা দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার পলিসি যখন হয়েছিল, কোন সরকারের সময় হয়েছিল আপনি জানেন, বিগত সরকারের আগের সময়, তখন আমরা AS মেঘনাঘাট, AS হরিপুর, তারপরে আমাদের যে বিবিয়ানা গ্যাস ফিল্ড, এগুলোর সাথে আমরা কাজ করেছি। তখন আমরা দেখেছি দ্যাট ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার পলিসি খুব ভালো কাজ করেছে, এবং যার ফলে যেই পাওয়ার জেনারেশন হয়েছে তখন 975 মেগাওয়াট, আমি যদি ভুল না করে থাকি, শুধু আমরা 2টা এই আমেরিকান ইলেকট্রিসিটি সাপ্লাই ইনস্টলেশন থেকে পেয়েছিলাম। বিবিয়ানার কথা সুযোগ পেলে উনিও বলবেন নিঃসন্দেহে। তো আমরা তখন, আমি খুব আনন্দের সাথে বলতে চাই, আমরা যে তখন এই AS কোম্পানি তারা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক্সিলেন্স অ্যাওয়ার্ড পায়। তারা সর্বনিম্ন দামে সারা পৃথিবীতে বাংলাদেশে বিদ্যুৎ দিতে পেরেছিল বলে এই কারণে। এবং আরেকটি কথা আমি বলি, অত্যন্ত আনন্দের চিত্তে আগে কখনো বলতে পারিনি, এবং আরেকজন রিসিপিয়েন্ট অফ দ্যাট US স্টেট ডিপার্টমেন্টের কর্পোরেট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি কিন্তু। কনগ্রাচুলেশনস। হ্যাঁ, সুতরাং তখন I was the first recipient of AS তো আমেরিকান কোম্পানি হিসেবে বাংলাদেশি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাওয়া। সো তখন আমরাও কিন্তু AS এর সাথে কাজের জন্যই এবং অন্যান্য একটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা কোম্পানিকে লিড করার জন্য যা তাদের করা উচিত সেটা করছিলাম বলে আমরা ওই পুরস্কারটি পেয়েছি সিটি ব্যাংকে। সো এখন আপনি যদি 3টা ভাগে ভাগ করেন ওনাকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য, একটা হচ্ছে আমার আমদানি করা, যেহেতু আমি নিজে জ্বালানি তেমন একটা উৎপাদন করি না, সুতরাং আমার আমদানি, মানে শুধু যদি জ্বালানি তেলের কথা বলেন, আমরা বিদ্যুতের জন্য আমরা প্রায় 62% ডিপেন্ডেন্স আমাদের বাইরে। আর ওভারঅল যদি চিন্তা করেন 60-র একটু নিচে, যেহেতু আমাদের নিজেদেরও কিছু প্লান্ট রয়েছে এই কারণে। আর দ্বিতীয় হচ্ছে আমরা ইতিমধ্যে কয়েকটা ভালো কাজ করেছি। ভালো কাজ আস্থা সৃষ্টি করার জন্য বলছি, বিশেষভাবে প্যানিক সম্মুখীন হয়ে একটা ভালো কাজ আমরা করেছি। আমরা রিফাইন, যেহেতু আমাদের ইস্টার্ন রিফাইনারির পরিশোধন ক্ষমতা খুবই কম, despite lot of effort from or suggestion from IFC, World Bank and others, আমরা কাজটা করে উঠতে পারিনি যে কোনো কারণে হোক। ইস্টার্ন রিফাইনারি has held on to its capacity of 1.5 million tons of মানে ক্রুড অয়েল, সেটা আমাদের। কিন্তু অন্যদিকে আমাদের ওভারঅল ডিমান্ড ফর মানে শুধু ফুয়েল ওয়েল প্রায় 8 মিলিয়ন টনস হয়ে গেছে। তারপর আমাদের তো LNG, উনি আরও ভালো বলতে পারবেন, ওনার অনেকগুলো লেখা আমি পড়েছি ওই প্রচ্ছদ প্রতিবেদনগুলো ওনার পত্রিকার। সো LNG, শুধু আমাদের ক্রুড অয়েলের আমাদের যে ডিপেন্ডেন্সি ছিল মধ্যপ্রাচ্যের উপরে, পরবর্তীকালে ক্রুড অয়েলটা আমরা রেখেই, যেহেতু আমাদের ক্যাপাসিটি খুব কম, আমরা রিফাইন্ড অয়েলের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে বিদ্যুৎ মন্ত্রণালয়, বিশেষ করে জ্বালানি বিভাগকে সাথে নিয়ে আমরা একজন মোবিল সিঙ্গাপুর, পেট্রোনাস মালয়েশিয়া, ন্যাশনাল অয়েল কর্পোরেশন ফিলিপিন, মাইডর ইজিপ্ট, এবং আমরা কিছুটা ইন্দোনেশিয়া থেকে, এবং ডিজেলের জন্য আমরা চায়না এবং ভারতের সাথেও কিছুটা সোর্সিং মানে ডাইভার্ট করেছি। ক্রুড অয়েলে আমরা, বিকজ ক্রুড অয়েলে আমরা কিছুটা বেনিফিট পাই,
ইসলামিক ডেভেলপ কান্ট্রির একজন ডেভেলপমেন্ট ব্যাংকের একজন সদস্য রাষ্ট্র হিসাবে এবং ওআইসির একজন সদস্য রাষ্ট্র হিসাবে। সেই ক্ষেত্রে আমরা ক্রুডের ক্ষেত্রে আমরা কুয়েত পেট্রোলিয়াম, আবুধাবি ন্যাশনাল অয়েল কর্পোরেশন, সৌদি আরামকো এবং কিছুটা এমিরেটস ওয়েল, এটা কী কারণে হয়েছে আমি জানি না, বাট রিয়েলিটি ইজ এটা হয়েছে। পরবর্তীকালে বিগত রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারের সময় আমরা শেষের দিকে দেখেছি ওখানে অনেক কিছু দুর্নীতি ঢুকে গিয়েছিল, যে কোনো কারণে ওই যে লোকাল এজেন্টরা। আরেকটা ভালো কাজ হয়েছিল, যেহেতু বিদ্যুৎ প্রাইভেট সেক্টরে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যানকে অ্যালাউ করেছে আন্ডার দ্য পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান 2010 অ্যান্ড রিভাইসড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান 2016, যার সাথে জড়িত থাকার, সম্পৃক্ত থাকার আমার কিছুটা সুযোগ হয়েছিল। সো সেই ক্ষেত্রে আমরা প্রাইভেট যারা পাওয়ার জেনারেটর তাদেরকে আমরা এইচএফও ইম্পোর্ট করার জন্য, ফার্নেস অয়েল ইম্পোর্ট করার জন্য আমরা এলসি খুলে তাদের অ্যালাউ করি। এর ফলে দুইটা কাজ হয়েছে, একটা পাওয়ার সেক্টরের ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে ক্রস বর্ডার ট্রেডে, ফুয়েল ট্রেডে, আর দ্বিতীয় হয়েছে যে আমরা আস্তে আস্তে রিস্ক ম্যানেজমেন্টটাকে ডাইভার্ট করে দিতে পেরেছি, পাওয়ার গভর্নমেন্টের রিস্কটাকে প্রাইভেট সেক্টরে দিতে পেরেছি। পাওয়ার সেক্টর ওয়াজ মোর ডাইনামিক। ওই গোষ্ঠী তখন বড় বিপদে আছে। এখন সেই ক্ষেত্রে তারা চলে গেল প্ল্যাটসের আন্ডারে, সিঙ্গাপুরের যে ট্রেডিং হচ্ছে ফুয়েলের, তার আন্ডারে ইম্পোর্ট করা। তখন অনেকে যদিও সমালোচনা করেছিলেন, বাট আমি এখন এসে বুঝতে পারছি আমরা যে এটা ভালোই ছিল। এখন ওনারাও প্রবলেম ফেস করছেন দুইটা কারণে। একটা কারণ তো অন্তর্বর্তীকালীন সরকার এসে তারা যে ক্যাপাসিটি পেমেন্ট পাচ্ছিলেন ওটা দিতে পারছিলেন না, যেহেতু রেভিনিউ আয় খুব কম, সরকার এটা পরে সুযোগ থাকলে বলবো। আর দ্বিতীয় জিনিস হচ্ছে সামগ্রিকভাবে তেলের দাম বৃদ্ধি পাওয়াতে, যেহেতু বাংলাদেশ ফিউচার মার্কেটে ট্রেড করতে পারে না, তার একটা কোয়াজাই কনস্টিটিউশনাল বটলনেক রয়েছে এজ এ কান্ট্রি। তো সেই ক্ষেত্রে আমাকে বেশিরভাগ সময় ক্রাইসিসের সময় আমরা দেখেছি যখন বিপিসির এলসি খুলেছে, আই ওয়াজ দ্য ফার্স্ট ব্যাংক, আমি যখন কর্পোরেট ব্যাংক হেড ছিলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ওয়াজ দ্য ফার্স্ট ব্যাংক টু ওপেন এলসি ফর বিপিসি, ফার্স্ট প্রাইভেট সেক্টর ব্যাংক অর ইন্টারন্যাশনাল ব্যাংক। তখন আমরা দেখেছি সুযোগ পেলে কুয়েত পেট্রোলিয়াম আমাদেরকে আর্ম টুইস্ট করতো। যখন আমরা একদিন দুই দিন দেরি হতো আমাদের টাকা পাঠাতে অগ্রণী ব্যাংকের মাধ্যমে, সোনালী ব্যাংকের মাধ্যমে, ওরা আমাদের তেল ভর্তি জাহাজটা পাকিস্তানের দিকে ডাইভার্ট করে দিল, শ্রীলঙ্কার দিকে ডাইভার্ট করে দিচ্ছে, টার্কির দিকে ডাইভার্ট করে দিতে, এগুলার কারণে। সো আমরা চেয়েছিলাম যে আস্তে আস্তে ডিমান্ডটাকে কমিয়ে আনতে পারি কিনা, তখন আমরা কিংবা ডিমান্ডটাকে ডাইভার্সিফাই করতে পারি কিনা অন্যদিকে। কিন্তু আমরা কুয়েত পেট্রোলিয়াম, যেটা আপনাকে বলেছি, সৌদি আরামকো, আবুধাবি ন্যাশনাল অয়েল কর্পোরেশন, ওদের উপর ডিপেন্ডেন্সি ছিল। আর আমরা যেহেতু সৌদি আরবের কিংবা আইএফসির সহায়তা সম্ভাবতা সত্ত্বেও আমরা যেহেতু ইস্টার্ন রিফাইনারিকে কেন্দ্র করে কিছু করতে পারিনি, আমাদেরকে আরেকটা শর্ত দিয়েছিল, এখানে জানা উচিত, আমার হঠাৎ করে মনে উঠছে, ওনার সম্মানই বলতে পারেন আপনি। সৌদি আরামকো কিন্তু বলেছিল সৌদি আরবের অন্যান্য কমার্শিয়াল কোম্পানিকে এনে, তোমরা আমাদেরকে জায়গা দাও, আমরা জয়েন্ট ভেঞ্চারে ইস্টার্ন রিফাইনারিকে নিয়ে আমরা একটা রিফাইনিং প্রজেক্ট করি। মানে আমাদের ধরেন 10 টাইমস, আমাদের এখন যে 50 টাইমস এরকম, তাদের তো টাকা পয়সার অভাব নাই। কিন্তু একটা শর্ত দিয়েছিল ওরা, যে যেখানে এসএলএমের পাওয়ার প্ল্যান্ট আছে তার পাশেই, ওই যে কর্ণফুলীর পারেই, শর্ত একটাই দিয়েছিল যে আমরা 60% দরকার হলে ওনারশিপ নিব, তোমরা 40% নাও, কিন্তু আমাদেরকে একটা সুযোগ দিতে হবে তোমাদের, আমরা অনেক ক্যাপাসিটি বিল্ড আপ করবো, এখানে অনেক তেল পরিশোধন করব, আমাদেরকে ওখান থেকে এক্সপোর্ট করার পারমিশন দিতে হবে। তৎকালে সরকার এটা মানে রাজি হয়নি, যার ফলে ওই প্ল্যানটা হয়নি। বাকি কথাগুলো সুযোগ পেলে পরে বলবো। মোল্লা আমজাদ হোসেন, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মামুন ভাই আসলে জ্বালানি তেল নিয়ে অনেক কথাই বলেছেন, যেটা হচ্ছে আমরা কিন্তু, বাট আপনি অনুষ্ঠান শুরুর আগে আমাকে বলছিলেন যে উনি অনেক ডিপ ইনসাইট জানেন, কিন্তু এগুলো উনি লেখেনও না, বলেনও না, কিন্তু উনি জানেন অনেক বেশি। হ্যাঁ, আজকে মানে উনি কিছু আশা করি আপনি আজকে কিছুটা বলবেন আমাদেরকে। যেটা হচ্ছে যে বিশ্ব যেভাবে পরিবর্তন হচ্ছে জ্বালানি আসপেক্টে, বাংলাদেশের যদি দুটা সময় ধরেন, 72 থেকে 75 এবং 91 থেকে 2001, এই সময়টা কিন্তু বাংলাদেশের প্ল্যান্ড এবং ব্যালেন্স ডেভেলপ হয়েছে এনার্জি সেক্টরের। এবং 75 থেকে 80 এই সময়টা দিদেন সামরিক প্রধান শাসক এবং প্রেসিডেন্ট
এটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সেটা কি যে সংকট থেকেই কিন্তু বাংলাদেশের এই ভাবনাটা আসছিল। ৭০-এর ওয়েল শক যখন হলো, তখন বঙ্গবন্ধু দেখলেন যে আমার নিজস্ব জ্বালানির সদ্ব্যবহার করা ছাড়া কোনো বিকল্প নাই। তিনি খুব দ্রুত তার সাথে মাত্র ৯ মাসে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সহায়তায় ডক্টর কামাল হোসেনের হাত ধরে মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট হলো এবং এই অঞ্চলের মধ্যে সর্বপ্রথম অফশোর বিডিং হলো তেলের জন্যে, এবং 6টা কোম্পানি বিড স্বাক্ষর করলো, কিন্তু তারা তেল না পাওয়ার কারণে এবং রাজনৈতিক পট পরিবর্তনের জন্য চলে গেল। এবং তখন তিনি নিজস্ব কয়লা উৎপাদন এবং ব্যবহারেরও একটা উদ্যোগ নিয়েছিলেন, যদিও এটা ওনার জীবদ্দশায় ফল পায়নি। জিয়াউর রহমান এসে কিন্তু এটাকে আগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এরশাদ সাহেব যখন ক্ষমতা নিলেন, তখন এসে উনি একটু অন্য আসপেক্টে যাওয়ার চেষ্টা করলেন, দ্রুত কিছু উন্নয়ন করার চেষ্টা করার কারণে বিদ্যুৎ খাতের সিস্টেম লসের নামে যে চুরি ব্যাপকভাবে বেড়ে গেল, অব্যবস্থাপনা তৈরি হলো, জ্বালানি খাতের কোম্পানিগুলোকে কর্পোরেশনগুলো কোম্পানিতে ভেঙে দেয়া হলো, নিজস্ব কোম্পানিকে দিয়ে তেল গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হলো, কিন্তু সব কিছুই কাকতালীয়ভাবে ছিল দাতাদের অনুদান বা ঋণ নির্ভর, যেই এটা ফেল করলো। কারণ দাতারা 80-র দশকের শেষ ভাগে এসে এটা থেকে প্রত্যাহার করলো। 90-এর আমি কেন বলছি যে 91 থেকে এই সময়টা ব্যালেন্সড, বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী দায়িত্বে নিলেন, তখন কিন্তু মামুন ভাই যেটা বিবিআনা গ্যাস ক্ষেত্রের কথা বললেন, তখন দ্রুততার সাথে সময় কমিয়ে একটা বিডিং করে 93 সালে, যেটার কিছু কন্ট্রাক্ট এসে পরবর্তী সরকারের সময়ে স্বাক্ষর হয়েছে, সেখান থেকে যে 3টা আবিষ্কার হয়েছিল, যদিও ওনারা জালালাবাদের আবিষ্কার করা গ্যাস ফিল্ড দিয়ে দিয়েছিলেন অক্সিডেন্টালকে, বিবিআনা দিয়েছিলেন এবং মৌলভীবাজার দিয়েছিলেন। এই বিবিআনা, মৌলভীবাজার এবং জালালাবাদ, এই 3টা গ্যাস ফিল্ড মিলে এখন আমাদের নিজস্ব যে প্রোডাকশন, তার কিন্তু 65% গ্যাস সরবরাহ করছে। সেই সময় কিন্তু বঙ্গবন্ধুর পর প্রথম কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া হলো, চাইনিজ কোম্পানির, রাষ্ট্রীয় কোম্পানির হেল্প নিয়ে বড়পুকুরিয়া কয়লা খনি উন্নয়ন করা হলো। একটা কথা কিন্তু না বললেই নয়, বিএনপি কিন্তু বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ আনার জন্যে খসড়া আইপিপি নীতিমালাটা কিন্তু তারাই করেছিল, কিন্তু তারা দ্বিধার মধ্যে ছিল এটা করবে কি করবে না, কারণ তখন ডোনারদের অনেক চাপ যে তারা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আর কোনো পয়সা দেবেন না, কিন্তু তারা ফাইনালি এটা অনুমোদন করেননি। 97-এর নির্বাচনের পর শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন, তিনি ড্রাস্টিক্যালি বিএনপি সরকার যে উদ্যোগগুলো নিয়েছিলেন এটাকে আগিয়ে নিলেন। পাশাপাশি আবারও আরেকটা বিডিং রাউন্ড করলেন 97 সালে, এই গ্যাসগুলো স্ট্রিমে আনার উদ্যোগ নিলেন এবং প্রথম সভায়, ক্যাবিনেটের প্রথম সভায় কিন্তু আইপিপি পলিসিটা অনুমোদন করলেন, করে এই বেসরকারি বিনিয়োগ নিয়ে আসলেন, যেটা মামুন ভাই বললেন যে 450 মেগাওয়াট এবং 260 মেগাওয়াট, যেটা হচ্ছে এইএস হরিপুর এবং মেঘনাঘাট। এইএস হরিপুর হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট ট্যারিফ, এবং এই যে প্রাইভেট সেক্টরের ব্যাপ্তির কারণেই কিন্তু বিদ্যুৎ খাত নিয়ে, বিদ্যুতের অন্তত উৎপাদন সক্ষমতা নিয়ে কিন্তু আমরা আর বিপদে নাই, কিন্তু বিপদে প্রাইভেট সেক্টরের অংশীদাররা। যেমন শুধু যদি আমি বলি, কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কি হলো, আওয়ামী লীগ যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, তখন কিন্তু সব পর্যায় থেকে বলা হলো যে কৃচ্ছ্রতা সাধন করে জ্বালানি ব্যয় কমাতে হবে, লোডশেডিং করতে হবে, দরকার হলে ভার্চুয়ালি যেতে হবে, কিন্তু আওয়ামী লীগ বলল যে না, আমরা পারবো। এই উদ্যোগ নিয়ে কিন্তু আওয়ামী লীগ যখন আগস্টে এসে আন্দোলনের মুখে তাদেরকে দায়িত্ব ছেড়ে চলে যেতে হলো, তখন কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানি খাত মিলিয়ে বকেয়ার পরিমাণ ছিল প্রায় $6 বিলিয়ন। কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু ক্ষমতা নিয়ে একটা ম্যাজিক দেখালো কয়েক মাসে, এটা শূন্যে নামিয়ে নিয়ে আসলো। কিন্তু ঘটনাটা কি, বিএনপির জন্য কিন্তু আবার যখন শেষ সময় তারা ছেড়ে গেল, আবার $5.5 থেকে $6 বিলিয়ন দায় বিএনপির জন্যে রেখে চলে গেল। তার একটা বড় অংশ এই ফার্নেস বেস বিদ্যুৎ কেন্দ্রে, যেটা আমার সামার ম্যানেজমেন্ট করার জন্য, তাদের এখন পাওনা প্রায় 16,000 কোটি টাকা। এবং শুধু এটাই না, তাদেরকে তো পাওনা দিলই না, একটা রেজুলেশন পাশ করে তাদেরকে
তাদের উপর আবার পেনাল্টি আরোপ করারও চাপিয়ে দিয়ে গেল, যেটা এই বেসরকারি উদ্যোক্তাদের নতুন সরকারের মুখোমুখি করে দিয়ে গেল। যদি এবং এরা আবার ওই বিদ্যুৎ খাতের লুটপাটের সঙ্গে যারা বেশি যুক্ত তাদের মধ্যে ঐকট্টীয় না। মানে লুটপাট যেটা আছে, আপনি চুক্তিবদ্ধ একটা কোম্পানি, লুটপাট যেটা আছে আপনি তদন্ত করেন, করে লুটপাট থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। কিন্তু আপনি ওই লুটপাটকারীরই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ নেবেন, তার টাকা দেবেন না, এটা কোনো যুক্তির কথা হতে পারে না। সে যদি লুটপাট করে মানে দুর্নীতি করে বিদ্যুৎ কেন্দ্র করে থাকে তাহলে পারসেপশন তো আছে, সেই ওই জায়গাটাতে পারসেপশনের অর্থে বলছি। আর বিষয়টা গেল যে এই যুদ্ধ শুরু হওয়ার পর এই যে প্যানিক বাই বা সংকট এশিয়ার প্রত্যেকটা দেশে আছে। ইভেন ওয়ার্ল্ডের অনেক বড় বড় দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যেমন অস্ট্রেলিয়া আজকে বাধ্য হয়েছে তাদের প্রতি লিটার মানে জ্বালানি তেলে 18 সেন্ট ট্যাক্স উইথড্র করতে, কারণ সহনীয় মাত্রার বাইরে চলে যাচ্ছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সহ অনেক দেশ তাদের পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দিয়েছে। এই প্রভাব আমি যেটা বলছি যে 70-এর তুলনায় ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি অলরেডি বলেছে যে এবারের ভয়াবহতা অনেক বেশি। 27 তারিখে ব্রেন্ট ক্রুডের যেখানে দাম ছিল, আজকে তার থেকে 62% বৃদ্ধি পেয়েছে, 62%। ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশ ক্যালকুলেট করেছে যে যদি $100 থাকে এবারে, যদিও আজকে $116, তাও কমপক্ষে এই বাকি 3 মাস মানে মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাসের জ্বালানি যেটা আমদানি করতে হবে সেটার জন্য প্রায় $3 বিলিয়ন লাগবে অ্যাডিশনাল। তো আমাদের এখানে প্যানিকটা তৈরি হলো কেন? আমি প্রথমেই বলে নিই যে বাংলাদেশে জ্বালানি সমস্যা হবে না, তার কারণ আমাদের চাহিদাটা খুব সামান্য এবং আমাদেরকে সরবরাহ দেওয়ার মতন জিওগ্রাফিক্যাল অনেকগুলো কান্ট্রি আছে। ইন্ডিয়া ওয়ার্ল্ডের রিফাইনিং প্রোডাক্ট যারা তৈরি করে তাদের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি। আচ্ছা, আমেরিকা একটা ছাড় দিয়েছে রাশিয়ান প্রোডাক্ট আনার জন্য। অলরেডি বাংলাদেশ রাশিয়ার সাথে 2 লাখ টন ফিনিশ ডিজেল আমদানির জন্য আলোচনা শুরু করেছে। আর মামুন ভাই যেটা বললেন যে আমরা ফিনিশড ওয়েল আমদানি কিন্তু ফার ইস্ট এবং এশিয়ার অন্যান্য দেশে আগেই শিফট করে ফেলেছি। সো মিডল ইস্টের ক্রাইসিস দাম বাড়লেও এই জ্বালানি প্রাপ্তিতে সমস্যা করবে না। তাহলে বাংলাদেশে প্যানিকটা এত বাড়লো কেন? আমার ধারণা কেয়ারটেকার গভর্নমেন্ট ডুইং নাথিং, শুধু সংস্কার এবং বড় বড় সংস্কারের কথা বলা ছাড়া। প্রথম আলোর প্রথম পেজের যদি একটা রিপোর্ট দেখেন, বাংলাদেশ যেখানে ইমিউনাইজেশনের সাফল্যের জন্যে কমপক্ষে 15 বার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, সে দেশে 8টি মানে দুরারোগ্য ব্যাধির কোনো টিকা মজুদ নাই, একটিও। মানে অর্থ মন্ত্রণালয় গত 18 মাসে কিছুই করেনি, জন্যে আজকের অবস্থা তৈরি হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের চেহারাও কিন্তু এখন এই সরকারের দায়িত্ব নেওয়ার পর রমজান এবং তারপরে রমজান শেষ করে এই ক্রাইসিসটা শুরু হলো। আমি বলবো এই সরকারের জন্য এটা দুর্ভাগ্য যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে মেকানিজম মানে সাজিয়ে রেখেছে আমলাতন্ত্রে এবং জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলো, এনার্জি সেক্টরে বলছে, এনার্জি সেক্টরে জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলো নে, বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলো নে, এই পরিকাঠামোকে বজায় রেখেই এই সরকার যখন এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে গেছে, বিশেষ করে যুদ্ধ পরবর্তী সময়ে ফুয়েল ক্রাইসিস ম্যানেজমেন্ট, আমার বিবেচনায় প্যানিক তৈরি হওয়ার জন্যে প্রথম ভুলটা হলো যে রেশনিংয়ে যাওয়া। এবং এই যেটা এটা যে মানে প্রশাসনিক ভুল, এটা যে রাজনৈতিক ভুল না, তা কিন্তু যখন রাজনীতিবিদরা বুঝতে পারলেন তারা কিন্তু এটা প্রত্যাহার করে নিলেন। কিন্তু ততদিনে আমাদের প্যানিক সিচুয়েশনটা, কিন্তু বর্তমান সরকার যেমন নেপাল এবং ভুটানে প্যানিক সিচুয়েশন হওয়ার কারণ আছে, তাদের লিকুইড ফুয়েলের জন্য তারা পুরো ইন্ডিয়ার উপর নির্ভরশীল এবং রোড ক্যারিংয়ে ওদের অভ্যস্ত। আমাদের কিন্তু সেটা না, আমাদের চুক্তি আছে, অনগোয়িং আছে, হয়তো মানে কিছু পকেটে সংকট হতে পারত। কিন্তু আপনি যে পুরনো কাঠামোর কথা বলছেন, বর্তমান সরকার কি সেই কাঠামোটা রেখে দিয়েছে? এখনো বিদ্যুৎ মন্ত্রণালয় অপরিবর্তিত। এবং আপনি খেয়াল করে দেখবেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট তার শেষের 1 মাসে অন্যান্য সেক্টর আমি জানি না, জ্বালানি খাতে প্রচুর নতুন নিয়োগ এবং বদলি করেছে এবং তাদের মতন করে যে লোকবল সাজিয়ে রেখেছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই
যখনই একটি রাজনৈতিক বিশ্বাসের সরকার ক্ষমতায় আসবে, তাদেরকে সফল করবে এইরকম মানসিক ইচ্ছে যাদের মধ্যে নাই, সেসব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি প্রশাসনের বিভিন্ন জায়গায় থাকে, ওই সরকার কোনো না কোনো বিপাকে পড়তে বাধ্য। জ্বালানি তেল নিয়ে এখনকার যে কেআরসি, ওই কারণে মূলত এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এর জন্যে 70% দায়ী এই কারণ। মিস্টার মামুনুর রশীদ। আমি ওনার সাথে একমত তিনটি কারণে। একটি কারণ হচ্ছে যিনি জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন আর অন্যান্য দায়িত্বের পাশাপাশি উনি কিন্তু হি ওয়াজ মোর টু বি ক্রেডিটেড অর ডিসক্রেডিটেড ফর হিজ আদার জব। ওই সরকারি কর্মকর্তাদের পদায়ন কিংবা একটি বিশেষ দলের পক্ষে নিয়োগ পদায়ন, এগুলার জন্য আমি নিচে যেহেতু সরকারের সাথে কিছুটা কাজ করার সুযোগ সবসময় হয়েছে, দেখেছি। দ্বিতীয় হচ্ছে ওনারা ওই ইলেকশনের দিকে এত দ্রুত ফোকাস হয়ে গেছিলেন, ওই অপারেটিং মডেলগুলোকে নিয়ে কাজ করতে পারেননি, যার ফলে ইস্টার্ন রিফাইনারির জন্য কতটুকু 15 লক্ষ টন কেন আমি রাখলাম না, আমি কেন পাইপলাইন রাখলাম না, আমি কেন এলসি খুললাম না ক্রুড অয়েলের বেশি বেশি করে বিপিসি থেকে, এগুলা তো অবশ্যই অপারেশনাল ফেইলিওর। আর তৃতীয় হচ্ছে যেহেতু উনি ওই উপদেষ্টা মহোদয় ব্যুরোক্রেসি থেকে এসছেন, ব্যুরোক্রেটরা যত না বেশি ওনার দিকে তাকিয়ে থাকতো প্রমোশন ট্রান্সফার এগুলোর জন্য, আর বাকি ডিসিশনটা ওনারা নিত না। যেই ডিসিশন আগের থেকেই কম নিত ব্যুরোক্রেটরা, তাকিয়ে থাকতো রাজনৈতিক সরকারের দিকে। এই সময় আমরা এসে দেখেছি যেহেতু দে ইজ টু লুক আপ টু হিম যে অ্যাজ অ্যান আলটিমেট অফ ব্যুরোক্রেসি, যে উনি সব জানেন, উনি সব কন্ট্রোল করবেন, যার ফলে ডিসিশনটা জাতির পক্ষে কিংবা পাইপলাইন ম্যানেজমেন্টের ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টের পক্ষে ওনারা কাজ করেন নাই। এবং শেষের দিকে যেটা উনি বললেন মিস্টার মোল্লা আমজাদ, যে ওনারা যেহেতু এত বেশি ডিফোকাসড হয়ে গিয়েছিলেন ইলেকশন, অন্য কিছু একটি দলের পক্ষে কিংবা গোষ্ঠীর পক্ষে, অন্য কিছুর পক্ষে, ওনাদের প্রায়োরিটিটা শিফট হয়ে গিয়েছিল। এই প্রায়োরিটি শিফটের ভোগটা মানে কুফলটা ভোগ করছে নতুন সরকার। সো আই লাইক হিম, আমি 100% ইফ নট মোর সিম্পেথাইজিং টুয়ার্ডস দ্য নিউ গভর্নমেন্ট। এখন যে কথাটা বলতে হয়, এখন আমাদেরকে তো অতীতের কথা বললে লাভ হবে না, আমরা ক্রাইসিসটা কীভাবে ম্যানেজ করব এবং কতটুকু ম্যানেজ করতে পারবো। প্রথম সুন্দর উত্তর, আমার ধারণা প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে নেপাল এবং ভুটানের তুলনায় আমাদের মানে লেটেন্ট ক্যাপাসিটি টু হ্যান্ডেল ফুয়েল ইম্পোর্ট, টু হ্যান্ডেল ফুয়েল ডিস্ট্রিবিউশন, পাম্পগুলোকে ম্যানেজ করা আমরা অতীতেও দেখেছি। আমাদের একটা মোটামুটি একটা অপারেশনাল গাইডলাইন আছে পিপিসির, এবং আমাদের ভুলে গেলে চলবে না পিপিসির যে ডাউন স্ট্রিমে মার্কেটিং করে আলাদা কিন্তু 3টা কোম্পানি আছে, ওরাও কিন্তু বেশ ক্যাপাবল কোম্পানি, যদিও অনেক সময় প্রাইভেট সেক্টর এসে ইন্টারফেয়ার করেছে, অযাচিতভাবে হস্তক্ষেপ করেছে। মেঘনা, যমুনা, পদ্মা, ওদেরও কিন্তু একটা নেটওয়ার্ক আছে। প্রবলেমটা কোথায়? এই প্যানিক, এই ধরনের সুশাসনের অভাবের কারণে মজুতদারি হয়, কালোবাজারি হয়। আমরা দেখেছি চট্টগ্রাম থেকে শুরু করেছে, সেখান থেকে সিলেট পর্যন্ত যেতে যেতে অর্ধেক পদ্মা ওয়েলের কিংবা যমুনার কিংবা মেঘনার ওই যে লরিতে তেল অর্ধেক নাই হয়ে গেছে। তারপরে প্রচুর কালোবাজারি, যেটা প্রতিদিন আপনি দেখছেন। তো এইগুলা ব্যাক টু দ্য বেসিক, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তারপরে অনেক সময় এই দুর্বল সুশাসনের দেশে রাজনৈতিক মাঠ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব তারাও কিন্তু একটা কম্প্রোমাইজ করে ফেলে, প্রশাসন, দুর্নীতিপরায়ণ মজুদ্দার, কালোবাজারি এদেরকে নিয়ে। আরেকটা হচ্ছে আমাদের একটা জিনিস আমরা ভুল করেছি, যেটা আমি লিখেছি ডেইলি স্টারে, যে আমাদের মতো একটা গ্রোথ ইকোনমি এতদিন হলিডে অ্যাফোর্ড করতে পারে কিনা। আপনি জানেন কিনা জানি না, আমি যখন বিপিসির মেঘনা, যমুনা, পদ্মার লোকজনের সাথে কথা বলেছি, যাদের সাথে আমি অনেক বছর কাজ করেছি, দেখেছি এই যে একটা সিস্টেম ডেভেলপ করেছে, যে পেট্রোল পাম্প ওনার একটা পে অর্ডার দিবে, তারপরে তার এগেনস্টে তারপরে ডিও ইস্যু হবে, ডিওর এগেনস্টে মাল পেট্রোল পাম্পে পৌঁছে দিবে। যেই কারণে ব্যাংকগুলা ক্লিয়ারিং বন্ধ ছিল এতদিন, এটার কিন্তু একটা ডাউনসাইড ফেস করেছি আমরা। পেট্রোল পাম্প ওনাররা কিছুটা সব কিছু যে সাপ্লাই সাইড কনস্ট্যান্টের জন্য দায়ী, জ্বালানি তেল আসতে পারছে না কিংবা মানে পাইপলাইনের জ্বালানি আসতে পারছে না, এই 10 দিন বন্ধটাও কিন্তু
বিরাটভাবে কাজ করেছে। আমি জানি না অনেকে জানেন কিনা এটা। আরেকটা কথা বলি, কেন বাংলাদেশ প্রবলেমে পড়বে না। আমরা শুরুতেই আমি দেখেছি জনাব ইকবাল হাসান মাহমুদ এমপি, উনি আমাকে যখন ফোন করলেন সম্ভবত পরের দিনেই, তখন আমরা বলেছিলাম স্যার 3টা জিনিস আপনাকে নিষ্ঠুরভাবে করতে হবে। একটা জিনিস হচ্ছে ওই যে পাওয়ার, সাস্টেনেবিলিটি, এগুলো ভুলে যান। জাপানের মতো দেশ যারা নাকি কোনো ফাইন্যান্সই করতো না পরের দিকে, বাংলাদেশের নাম্বার 1 ডেভেলপমেন্ট পার্টনার হওয়া সত্ত্বেও কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টে জাপান নিজে ব্যাক টু বেসিকে কোল পাওয়ার প্ল্যান্টে চলে গিয়েছে। জাপান ইজ হেভিলি তাদেরকে স্যানিটাইজ করছে কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টে, এবং ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ব্রোকেন হিল প্রপার্টিজ, বিএসপি অনেকের কাছ থেকে কোল এনে কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টকে, তো আমরা বলেছি যত কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট চালু করা সম্ভব, স্যানিটাইজ জানা সম্ভব, চালু করে দেন। দে হ্যাভ লিসেন টু ইট। নাম্বার 2 আমরা বলেছিলাম স্যার এখন দামের দিকে না দেখে, আমরা যেহেতু ফিউচার মার্কেট অপারেট করতে পারি না, আমাদের এই জন্য পাইপলাইন ড্রাই আউট হয়ে গেছে। একটা তো হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রমাণিত ব্যর্থতা এবং মূর্খতা, আর দ্বিতীয় হচ্ছে যেহেতু ফিউচার ট্রেড করতে পারি না আমরা, সো আমাদেরকে পাইপলাইন ম্যানেজমেন্টে মাত্র আমরা 60 ডেজের সুযোগ পাই। আমরা অন্যান্য দেশের মতো আমাদের আগামী পুরো বছরের ক্রুড অয়েল কিংবা ফিনিশড অয়েল কিনতে পারি না অন্যান্য অপরাপর সমপর্যায়ের প্রতিযোগী দেশের মতো। তখন আমরা বলেছিলাম যে আপনি অবিলম্বে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইজিপ্ট, ভিয়েতনাম রাষ্ট্রদূত মহোদয়দের সাথে দেখে আপনি শুরুতেই নিয়ে নেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে আপনার সাথী হিসাবে, প্রধান সাথী। তখন এটা কিন্তু আজকে আমি অত্যন্ত আনন্দিত, মহান সংসদে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এটি বলেছেন তাদের এখন সবচেয়ে বড় প্রায়োরিটি G2Gর আন্ডারে কিভাবে সমাধান করা যায়। তৃতীয় একটি সমাধানের সূত্র তৈরি করেছিল বিগত রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার। আপনি জানেন যে নুমালীগড় গ্যাস রিজার্ভয়ের যে সেখান থেকে একটা কোম্পানি হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং বাংলাদেশের একটি কোম্পানির মাধ্যমে সরকারের প্রচ্ছন্ন অ্যাপ্রুভালে, সেখান থেকে আমরা 1 মিলিয়ন টনস অফ ডিজেল আনতে পারি। তো সেইখানে আমরা ওইটা করেছিলাম, চুক্তিটাও করেছি, আজকে এটার ফলো পাচ্ছি, শুরু হয়েছে। কিন্তু যেহেতু আমাদের ওই ইস্টার্ন রিফাইনারির মতো পার্বতীপুর রিজার্ভয়ারে মাত্র 5,000 মেট্রিক টন ডিজেল আমরা ধারণ করতে পারি, তখন উনি ওনার পত্রিকায় লিখেছিলেন, আর আমরা যেহেতু কনসালটেন্ট আমরা তো অনেক কমভাবে বলতে পারি। উনি যেটা বলেছেন আপনাকে গোপনে যে আমরা কেন বলতে পারি না বাইরে, সুতরাং আমাদের তো বেশিরভাগ প্রজেক্ট হচ্ছে মানে প্রপারেটরি প্রজেক্ট। সো আমরা বলেছিলাম ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য পার্বতীপুরে, সো এটা হয় নাই। তারপরেও আমি খুশি যে 2001 থেকে 2006 সালে যখন মিস্টার মোর্শেদ খান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এই সমপর্যায়ের একটা ক্রাইসিসে যখন আমাদের দেরি হচ্ছিল, কুয়েত পেট্রোলিয়াম অনেকটা বলতে গেলে আমাদের কয়েকটা জাহাজ দেরি হয়েছিল বলে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ছিল না, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ম্যানেজ করতে পারেনি ঠিকভাবে, পেমেন্টটা একটু ডিলে হয়েছিল, কুয়েত পেট্রোলিয়াম ডাইভার্ট করে অন্য দেশে দিয়ে দিয়েছিল। তখন আমার যদি ভুল না হয়ে থাকে স্মৃতিশক্তিতে তুরস্ক দিকে পাঠিয়ে দিয়েছিল আমাদের জাহাজ। তখন আমরা বলেছিলাম জরুরিভাবে ভারত থেকে কিছু আনা যায় কিনা, ভারত কিন্তু তখন সহায়তা করেছিল কিছু ডিজেল দিয়ে। তো আমরা এইবারও বলেছি মাননীয় জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রীকে মহোদয়কে যে আমরা ভারত, ওনারা সাথে সাথে ভারতের কিন্তু চেয়েছেন, এবং আমাদের ওই ক্যাপাসিটির কারণে ভারত কিন্তু আমরা 2,60,000 মেট্রিক টন চেয়েছি, ভারত 50,000 মেট্রিক টন নিয়ে চিন্তা ভাবনা করছে। এবং মাননীয় রাষ্ট্রদূত মহোদয় বলেছেন, মিস্টার প্রণয় বার্মা যখন দেখা করতে গিয়েছিলেন, উনি বলেছেন ভারত অবশ্যই মানে অত্যন্ত মানে জোরালোভাবে এটা বিবেচনা করবে। সো উনি যেটা বলেছেন ভারত। তারপরে আমাদের আরেকটা সমস্যা রয়েছে, ভিয়েতনামের যদিও তেমন ক্যাপাসিটি নেই, বাট আমরা ইদানিংকালে দেখেছি গেল 2 সপ্তাহে অনেকে এলএনজির জন্য ভিয়েতনাম থেকেও চেষ্টা করছে। আরেকটি জিনিস আছে তাইওয়ান, অনেক এশীয় দেশ ক্রাইসিসে মিডল ইস্টকে যে ফেস করতে পারছে না, তাইওয়ান থেকে এলএনজি আনছে। তখন আমাদের ক্ষেত্রে কিন্তু তাইওয়ান আনলে চায়নার একটা, আগে আমরা অনেক বিএনপি গভর্নমেন্ট ওই যে মুখ পোড়া গরু সিঁদুর মেঘ দেখে ডরায়ের মতো, তারা তাইওয়ানের ক্ষেত্রে এটা বিবেচনায় নিতে হবে, কিভাবে হ্যান্ডেল করবে তারা ভালো জানে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা ভারতের অভিজ্ঞতার আলোকে রাশিয়ার থেকে তেল আমদানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অ্যাপ্রুভাল চেয়েছিলাম,
এখন আমরা অ্যাপ্রুভালটি পাইনি, যতটুকু আমি জানি। সেইটা পেলে ওটা অ্যাজ পার এনার্জি মিনিস্ট্রির আজকের প্রেস ব্রিফিং আমরা পেয়ে গিয়েছি। আচ্ছা, গুড। তাহলে তারপরও সমস্যা রয়েছে, যদি ক্রুড আনি আমরা ওখান থেকে, আমাদের যে ইস্টার্ন রিফাইনারি তার কিন্তু অপটিমাইজেশনটা, অ্যালাইনমেন্টটা ঠিক নাই। সো রাশিয়ান ক্রুডের যে ডেনসিটি, সেই ডেনসিটির প্রসেস করা আমার সমস্যা আছে। তবে আমরা রিফাইন আনতে পারি যদি আমরা দ্রুত রাশিয়ান এখানকার এমবেসির সাথে, সরকারের সাথে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। এটা কিন্তু একটা ঐতিহাসিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সুযোগ এসছে, জাতির ক্রান্তি লগ্নে জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে একযোগে কিভাবে তারা কাজ করতে পারে। মিস্টার মোল্লা আমজাদ হোসেন, যে বিষয়টা আসলে আমরা তো মানে এখনকার সংকট নিয়ে আলোচনা করছি, কিন্তু সংকটের সমাধান এবং দীর্ঘমেয়াদী আসলে কি করা উচিত? আমি আগের যেখানে শেষ করলাম যে রাজনৈতিক সিদ্ধান্ত আমরা এই ক্রাইসিস ম্যানেজমেন্টে নিতে পারিনি। আমার বিবেচনায় কি কাজ হওয়ার কথা ছিল যে আমাদের যানবাহন ব্যবহার কমানো। ঈদের সময় এটা খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু মানে পার্সোনাল যানবাহন বা কমেছে কিন্তু জিপ এবং গাড়ি যেগুলো ব্যবহার হয়, এর একটা বড় অংশ সরকারের। আপনি সিম্পলি সরকার থেকে একটা আদেশ জারি করে সপ্তাহে তার তেলের যে বরাদ্দ, এটা 50% করে দিতে পারতেন, এখানে একটা সাশ্রয় হতো। এটা জড়িত কারা? আপনি বাস মালিক, ট্রাক মালিক, তেল যারা পরিবহন করে নদীপথে, তেল যারা পরিবহন করে স্থলপথে, এবং পেট্রোল পাম্প মালিক, তাদের সাথে আপনি বসে তাদের সাজেশন সিক করতেন। আমার জানা মতে এদের সাথে এখন পর্যন্ত রাজনৈতিকভাবে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি, বরং উল্টা। যেমন আজকে যে তথ্যটা দেয়া হয়েছে, গত বছরের মানে মার্চের এই দিনের তুলনায় প্রতিদিন ডিজেল বিক্রি হচ্ছে সারা দেশে 800 টন বেশি, অকটেন বিক্রি হচ্ছে 225 টন বেশি, আর পেট্রোল বিক্রি 29 টন কমেছে। মানে সাপ্লাইয়ের যে খুব বেশি ক্রাইসিস আছে সেটা না, ম্যানেজমেন্ট পর্যায়ে। উল্টা কি করলাম, আমি ঢেউ গণার ব্যবস্থা করে দিলাম, আমি মোবাইল কোড করলাম। এখন ধরুন রংপুর ডিভিশনে গতকাল একটা স্ট্রাইক করেছে এই পেট্রোল পাম্প লরি ড্রাইভাররা। ওদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা পার্বতীপুর থেকে তেল নিয়ে পাম্পে যাওয়ার পথে গাড়িতে ডিস্টার্ব দিচ্ছিল, আমরা মানে এটা নেমে গাড়ি ঠিক করছিলাম। আর মোবাইল কোড যেটা ফাইন করছে, তারা বলছে যে এখানে দাঁড়িয়ে তারা তেল বিক্রি করছিল। এটা দিয়ে উত্তরাঞ্চলে ধর্মঘট শুরু হয়ে গেছে। আবার আপনি মোবাইল কোড করছেন, আবার আপনি ট্যাগ অফিসার দিয়েছেন। ট্যাগ অফিসারের কাজ কি? 15টা কাজ করবে ট্যাগ অফিসার। আপনি উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে এমন একজন ট্যাগ অফিসার দিলেন, পেট্রোল পাম্প কিভাবে চলে এটাই সে জানে না। তাকে নতুন করে নিয়ে এটার জন্যে যে এই বেড়াতে আবার মানে ক্ষেত খাবে কিনা, এই নিশ্চয়তা আপনাকে কে দেবে? আজকে দেখলাম জ্বালানি মন্ত্রণালয় থেকে মানে একটা স্পোক্স পারসন এই কথাগুলো নিয়ে বলেছেন যে অফিস ছুটি একদিন বাড়ানো যায় কিনা, তারপরে হচ্ছে স্কুলগুলো মানে অনলাইন করা যায় কিনা। অথচ দেখেন সরকার যখন সাশ্রয়ের কথা বলছে, প্রধানমন্ত্রী স্বয়ং যখন তার ইলেকট্রিসিটি ব্যবহার কমানোর জন্যে, কনজামশন কমানোর জন্যে ইয়ে করছেন, সচিবালয়ের ভেতরে বা আশেপাশে ঘোরার জন্যে গাড়ি ব্যবহার করছেন না, বা তার ইন্টুরে যে গাড়ির সংখ্যা কম, তখন আমি করলাম কি, শিক্ষা মন্ত্রণালয় বলল যে পাঠদানে যে ব্যাঘাত ঘটেছে এটা কাভার করার জন্যে প্রাথমিক বিদ্যালয়গুলো শনিবারে, কমপক্ষে 10 সপ্তাহ শনিবারে খোলা থাকবে। এই ক্রাইসিসের মধ্যেই কিন্তু তো সমন্বয়হীনতায় আছে। আমি মনে করি এটা রাজনৈতিকভাবে হ্যান্ডেল করা দরকার, এবং সরকারের সবাই কিন্তু এই তেল সংকট নাই এটা নিয়ে কথা বলছেন। কিন্তু আমাদের এখানে যদিও এন্ড অফ দ্য ডেতে মানুষ রাজনীতিবিদদেরই কথা শোনে, আপনার আমার কথা শোনে না, কিন্তু রাজনীতিবিদরা যখন ক্ষমতায় যান তাদেরকে কিন্তু বিশ্বাস করতে চায় না। এই ঘটনাটাই ঘটেছে। আমাদের কিন্তু জ্বালানি তেলের সংকট নাই। সোয়ার গড, বাংলাদেশে জ্বালানি তেলের সংকট হবে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের চাহিদার পরিমাণ এত কম, সংকট হওয়ার কোনো কারণ নাই, দাম বাড়বে। তারপরে আর একটা ব্যাড ডিসিশন সরকার নিতে যাচ্ছে, যেটা ইতিমধ্যে ডিক্লেয়ার করেছে জ্বালানির দাম বাড়াবে না। দীর্ঘদিন ধরে দাতাদের প্রেসারে এবং
জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোকে স্বাবলম্বী করার স্বার্থে প্রতি মাসের 1 তারিখে যে দাম সমন্বয় হয়, বাড়ে বা কমে, ইউক্রেন যুদ্ধের পর কিন্তু একবারে 34 থেকে 40 টাকা পর্যন্ত বিভিন্ন জ্বালানির দাম বেড়েছিল। আমি যতটা জেনেছি অলরেডি বিপিসি থেকে একটা প্রপোজাল আসছে, আমাদের এখন ডিজেলের বিক্রি দাম 100 টাকা, কিন্তু কস্ট প্রাইস এখন দাঁড়িয়েছে 190 টাকা। অকটেন এবং পেট্রোলের বিক্রি দাম 117-20 এইরকম, এটার কস্ট প্রাইস দাঁড়িয়েছে 150-এর মতন। তো আমি মনে করি এই দামটা সরকার যদি বিশেষ ব্যবস্থায় ডিজেলের জন্য কিছু ছাড় দিতে চায় সেটা দিতে পারে, কিন্তু এটা পাস অন করা উচিত। তাহলে এই যে ভর্তুকি বাড়বে, আমি মামুন ভাইয়ের কাছ থেকে ধার করা তথ্য নিয়ে বলছি যে গত 8 মাসে আমার রাজস্ব ঘাটতি 60,000 কোটি টাকা। কেয়ারটেকার গভর্নমেন্ট প্রায় 37,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে। আমি এই বাড়তি টাকা পাবো কোথায়? আরেকটি কথা বলেই শেষ করি, এলএনজি। আমরা আসলে অন্ধের মতন সোর্সিং করি। 18 সালে যেখানে আমাদের মোট বিদ্যুৎ জ্বালানি মিলে আমদানি ছিল 14%, এখন এসে কিন্তু সেটা 56%। কিন্তু আমরা একবারও ভাবিনি যে আমি কোন বাস্কেট থেকে কোঠা আনছি। আমার এলএনজির যে সোর্সিং, এর দীর্ঘমেয়াদী চুক্তির 75% কাতার ভিত্তিক। কাতার এলএনজির সাথে 2টা চুক্তি আছে, এটা গেল। ওমানের সাথে যে চুক্তি এবং আমেরিকান এক্সিলারেটেড এনার্জির সাথে যে চুক্তি, সেটা কিন্তু সবগুলোর উৎসই কাতার। কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট কী করলো, সামিট কর্পোরেশনের একটা চুক্তি ছিল এলএনজি সাপ্লাই, সেটাও 1 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল, তার উৎস কিন্তু কাতার ছিল না। আবার এইচ এনার্জি এবং সৌদি বাংলাদেশ যৌথ বিনিয়োগ, সৌদি বাংলা পাইপলাইন কোম্পানি, তাদের ইন্ডিয়া থেকে আর এলএনজি পাইপলাইনের সরবরাহ করার ব্যাপারে নেগোসিয়েশন চলছিল, এটাও স্বচ্ছতার অজুহাতে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করলো। তো লং টার্মে আমার মনে হয় যে জ্বালানির, ডিজেলের সবচেয়ে বড় ব্যবহারকারী ট্রান্সপোর্ট, এটাকে কিভাবে বৈদ্যুতিক করা যায় এবং জ্বালানির সোর্সিং কিভাবে ডাইভার্স করা যায়। 30 সেকেন্ডস, আপনি যেমনটা বলছিলেন যে তেলের সংকট নিয়ে আশ্বস্ত করছেন, বিদ্যুতের সংকট কি হবে? সরকার লাকি একদিক দিয়ে, তার কারণ 2 সপ্তাহ ধরে যেভাবে টেম্পারেচার গতবারের তুলনায় বাড়তে শুরু করেছিল, কারণ গতবারের এই সময়ের বিদ্যুতের চাহিদার তুলনায় এবারের চাহিদা কিন্তু 1000 মেগাওয়াট বেড়ে গিয়েছিল। কিন্তু এই যে মানে ডিপ্রেশনের কারণে, বৃষ্টি হওয়ার কারণে এটা কিন্তু খানিকটা কন্ট্রোল হয়েছে। আমি সামনের কথা গত 5-6 বছরে সেচের বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়েছে। সেচের কৃষকরা কিন্তু রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে, যদিও তাদের বিদ্যুতে ভাগ বসাচ্ছে ব্যাটারি রিক্সা, এটা একটা অ্যালার্মিং হয়ে যাচ্ছে। তবে আমার কেন জানি মনে হচ্ছে ফার্স্ট উইক অফ এপ্রিল থেকে বিদ্যুতের চাহিদা বাড়বে। এবং আজকে আমার বন্ধু আইপিপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডেভিড হাসনাত একটা টেলিভিশনে বলছিল যে সরকার যদি টাকা দেয় তারপরও তেল আমদানিতে আমাদের 40 দিন লাগবে। আমি গ্যাস, কয়লা এবং আমদানি থেকে যে বিদ্যুৎ পাবো, তারপরেও কমপক্ষে কিন্তু যদি চাহিদা 16,000-এ চলে যায়, কমপক্ষে 2,000, 2,500 বা 3,000 ঘাটতি থাকবে। এটা কিন্তু ফার্নেসড বেস বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করা ছাড়া এই চাহিদা কিন্তু মেটানো যাবে না, তখন কিন্তু লোডশেডিং করতে হবে। এখন সরকার লোডশেডিং কতটা করবেন নাকি তাদের সাথে এটা সমঝোতা করবেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদেরকে 30% বা 20% টাকা দিলেও তারা অপারেশনাল হতে পারে। জি, ধন্যবাদ মিস্টার মামুনুর রশীদ। আমি সংক্ষেপে বলি, আমরা একটু আলোচনাটা শেষও করে আনতে যাচ্ছি। অন্যান্য দেশের মতো, ল্যাটিন আমেরিকা, এশিয়ার, শ্রীলঙ্কা, ফিলিপিনের মতো আমাদেরকে ডিমান্ড ড্যাম্পেন করতে হবে, ডিমান্ড কমিয়ে দিতে হবে। দ্বিতীয় কথা, এটা কি স্কুল বন্ধ করবে, সরকারি অফিস একদিন কমাবে, ডিপলি চিন্তা করতে হবে। এবং পুলিশ ছাড়া, অত্যাবশ্যকীয় জবগুলো ছাড়া বাকিদের মোবিলিটি কমাতে হবে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আমাদের ঠান্ডা মাথায় যা করছিলাম আমরা, কিছুটা চেঞ্জ করে মন্ত্রণালয়গুলোতে ভালো ভালো লোক এনে, অপারেটিং কোম্পানি, আসলে মন্ত্রণালয় তেমন রোল নাই এখন, যেহেতু এনার্জি কোম্পানি এবং কর্পোরেশন এসে গেছে, যে জ্বালানি যে কন্ট্রোলিং অথরিটি এনার্জি, তো সেই ক্ষেত্রে বিপিসি, পেট্রো বাংলা, এরাই বিপিডিপি, এরাই মূল ভূমিকাটা পালন করে। এর মধ্যে বিপিসি আর পেট্রো বাংলাতে অপারেটিং কোম্পানি আছে ওদের, সো সেই ক্ষেত্রে ওদেরকে চলতে দিতে হবে। তৃতীয় হচ্ছে, ইন্টিরিমে ম্যানেজমেন্টের উপর যোগ দিতে হবে। আমি লং টার্মে 3 months or 6 months বিয়ন্ড আমি খুব প্রবলেম দেখতে পারি না।
একটা আমার সাহস আসছে যে কিছু একটা হবে, নাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় জিনিস হচ্ছে আমার এখন আমি দ্রুত এলসি খোলার চেষ্টা করছি, ওনার সাথে আমি একমত, যেগুলো প্রাইভেট সেক্টরে ডাইভার্ট করা সম্ভব তাড়াতাড়ি ডাইভার্ট করে দেওয়া, লেট প্রাইভেট সেক্টর অপারেট। আমরা তো শ্রীলঙ্কায় কেন সমস্যা আছে, সমস্যা ট্যাকেল দিচ্ছে ওরা। তার বাইরেও একটা জিনিস অনেকে জানে না, শ্রীলঙ্কার পেট্রোল পাম্পগুলার বৃহদাংশের মালিক হচ্ছে কিন্তু ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। সুতরাং তার যে সাপ্লাই সাইড ম্যানেজমেন্ট এটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিজে করে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাথে তাদের যে রাষ্ট্রীয় সংস্থাগুলোর সম্পর্ক আছে। আপনি জানেন কি না, ইন্ডিয়াতে কিন্তু ওএনজিসি বিগ টাইম গ্যাস, তারা এনার্জি কোম্পানি, তারা কিন্তু লিস্টেড কোম্পানি। নুমালীগড়ের কথা আমি আপনাকে বলেছিলাম, তারা কিন্তু ইজ এন এন্টিটি অফ ওএনজিসি। থার্ড হচ্ছে যে আমাদেরকে ওই যে এনার্জি চয়েসটার এখন সময় নেই। আর ফোর্থ হচ্ছে ওনার সাথে আমি একমত, এবং আমি আলোচনা করেই ফেলেছি ওনার সাথে অলরেডি, যে আপনারা তেলের দাম যে বাড়াবেন না এগুলা বলছেন, এগুলো হচ্ছে কিছুটা বোকামি। তার কারণ বাজেট আসছে, আমরা অলরেডি বাজেট কিক অফ মিটিং করে ফেলেছি মাননীয় অর্থমন্ত্রীর সাথে গেল শনিবারে। অনেকেই বলেছেন অর্থনীতিবিদরা যে বাড়ানো যাবে না, সরকারি কর্মকর্তারা। আইএমএফ কোনো সহায়তা আপনি ভুলে যেতে পারেন যদি কস্টটাকে পার্সেলেও যদি পাস অন করতে না দেন, আপনি যদি একটা ট্র্যাজেক্টরি না দেখাইতে পারেন, কোনো ডেভেলপমেন্ট পার্টনাররা আপনাকে বাজেট সহায়তা দিবে না। আপনি কোত্থেকে টাকা পাবেন? আমার তো অলরেডি মানে থাউজেন্ডস অফ ক্রোডস টাকার রেভিনিউ শর্টফল, সরকারের বড়োইং আর জায়গা নাই। সরকার এত বড় করছে ব্যাংকিং সেক্টর থেকে, আর পরে বড় করলে অন্যরা কোনো লোনই পাবে না। আর থার্ড হচ্ছে গ্রিড রেশনালাইজেশন। আমি যে মানে আরবান গ্রিডগুলোর ক্ষেত্রে বিদ্যুৎ দিচ্ছি, গ্যাস দিচ্ছি, এগুলাকে আমাকে আমার ইরিগেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার কৃষি নিরাপত্তা, আমার খাদ্য নিরাপত্তার সাথে মানে অত্যন্ত ওতপ্রোতভাবে সম্পৃক্ত। সেই ক্ষেত্রে অন্যান্য দেশ যা করছে, বেশ কিছু গ্রিডকে আমাদের ডাইভার্ট করতে হবে ইরিগেশন গ্রিডের দিকে, রুরাল গ্রিডের দিকে। আমাদের আপনার মনে থাকতে পারে, কিংবা ওনার তো মনে আছেই, আমরা কিন্তু অতীতের সরকারের সময় যখন ক্রাইসিস হয়েছিল, তখন আমরা মোমেনশাহী পাওয়ার স্টেশনের পুরোটা আমরা, এমনকি স্কুলের বাচ্চা কাচ্চার মেট্রিক পরীক্ষা ছিল, মিসেস মরহুম মতিয়া চৌধুরীর নির্দেশে এবং কাকুতি মিনতিতে আমরা কিন্তু টোটাল ওই ময়মনসিংহ গ্রিডের যেগুলা পাওয়ার গ্রিড ছিল, ওগুলো আমরা রুরাল ইরিগেশনের জন্য ডাইভার্ট করে দিয়েছিলাম। আমাদের কিন্তু অচিরেই এপ্রিল অনওয়ার্ড যে আমাদেরকে কিন্তু বেশ কিছু গ্রিড, বোথ দ্য গ্রিডস, এনার্জির সাথে সম্পর্ক আরেকটা বিপদ আছে, সেটা কিন্তু আমরা ভাবছি না। আপনি কৃষির কথা আনলেন, সার, এটা কিন্তু উৎস মধ্যপ্রাচ্য। সার তো বলছি, আমাদের কিন্তু অ্যামোনিয়া, আমরা যে সমস্ত সার ব্যবহার করি সেগুলা কিন্তু বিরাট অংশে গ্যাসের উপর নির্ভরশীল। সো আমাদের এই কারণে আমাদের যেমন পাওয়ারটা ডাইভার্সিফাই করেছি, আমরা করতে পেরেছি, আমরা এনার্জিটা পারি নাই। তো এখন আস্তে আস্তে আর মধ্যমেয়াদে আমাদেরকে ইন্টারনাল সোর্সগুলা, কোল এক্সট্রাকশন আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে, আমাদের এক্সপ্লোরেশন নিয়ে ভাবতে হবে। এবং যেহেতু এটা অনেকদিন পরে একটা প্রপার নির্বাচিত সরকার আমরা পেয়েছি, আমাদেরকে কীভাবে ফাস্ট ফরওয়ার্ড করতে পারি, আর কৃচ্ছতা সাধন, টেকনোলজির ব্যবহার, কালোবাজারি মজুতদারি কমানো এবং বাজার সুশাসন নিশ্চিতকরণ, সেগুলোর ক্ষেত্রে প্যানিক না করে, পুলিশ না লাগিয়ে আমরা কিভাবে পেট্রোলিয়াম মানে মালিক সমিতিকে, পেট্রোল পাম্প মালিক সমিতিকে আস্থায় নিয়ে, বিদ্যুৎ উৎপাদনকারীদের আস্থায় নিয়ে, আমাদের সামিট, আমাদের হয়তো অনেকের পছন্দ হবে না, আমাদের মোবিল যমুনা, আমাদের ওমেরন পেট্রোলিয়াম, তাদের কিন্তু মারাত্মক ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে। আমি প্রত্যেকের সাথে কাজ করেছি, দে হ্যাভ বিকাম ওয়ার্ল্ড ক্লাস। এই সময় আমাদের তাদেরকে আস্থায় নিয়ে অন্যান্য বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের মালিকদেরকে আস্থায় নিয়ে, তারপরে গ্যাসের ওভারঅল সাপ্লাই চেইনে আধুনিকতা এনে, এবং উনি যেটা শুরুতেই বলেছেন যে রাইট কাজে রাইট লোক আছে কিনা। এবং আমি মনে করি সরকার ন্যূনতম মানে আমরা যখন এশীয় উন্নয়ন ব্যাংকের তত্ত্বাবধানে প্রথম একটা ভালো কাজ করেছিলাম, বাংলাদেশ এনার্জি সিকিউরিটি অপশনস। যদিও বাংলাদেশের সরকারি কর্মকর্তারা তো অত্যন্ত আত্মম্বরিতায় ভুগে, এবং অতীতের রাজনৈতিক সরকারটি কিছু সরকারি কর্মকর্তাকে মনস্টার বানিয়ে ফেলেছিলেন। আমরা কিন্তু একটা অত্যন্ত ইন্টিগ্রেটেড এনার্জি সিকিউরিটি অপশন এনেছিলাম, যদিও তৎকালীন বিদ্যুৎ সচিব, পরবর্তীকালে মুখ্য সচিব আমাদেরকে
স্পেস দেন নাই। কিন্তু তখন আমরা বলেছিলাম, লাস্ট কথাটা বলি, যে আমরা এনার্জির ক্ষেত্র কিভাবে আস্তে আস্তে প্রাইভেট সেক্টরকে নিয়ে আসতে পারি, শ্রীলঙ্কার অভিজ্ঞতায়, অন্যান্য অনেক দেশের অভিজ্ঞতায়, লেট দেম হ্যান্ডেল আওয়ার এনার্জি। গালফ অয়েল আসুক, সে পেট্রোল পাম্প অন করুক, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অন করুক বিট করে, এমিরেটস অয়েল বিট করুক, শেভরন বিট করুক, লেট দেম কাম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির কথা আমরা বলছি, ওই চুক্তির একটা চুক্তি কিন্তু হচ্ছে প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের $1 বিলিয়ন 15 বছর ব্যাপী আমরা এলএনজি আনতে পারবো। এখন সুযোগ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টেবিলে বসা, একে অপরের সম্মুখে টেবিলে বসে আমরা কিভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মিনিমাম এনার্জিটা আনতে পারি সেটা ব্যবস্থা। আমজাদ হোসেন, আমি শেষ কথা যেটা বলতে চাই, যেটা মামুন ভাই বললেন, রাইট পিপল ইন দ্য রাইট প্লেস। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী স্বয়ংক্রিয়ভাবে এনার্জি মন্ত্রণালয়কে স্বয়ংবর হওয়ার জন্যে একক দায়িত্ব দিয়েছেন। এবার তাদেরকে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করে এটা প্রমাণ করতে হবে যে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন প্রধানমন্ত্রীর আওতাধীন না রেখে, যার কারণে সকল পক্ষের সাথে বসে সবার মতামত নিয়ে এই সংকট মোকাবেলার উদ্যোগ নিলে ভালো ফল পাওয়া যাবে। এবং আবারও আমি সর্বশেষ বলতে চাই, প্যানিকড হবেন না। জ্বালানির সংকট নাই, হয়তো তেল পেতে আপনাকে আধা ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগতে পারে, কিন্তু তেল পাবেন। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মোল্লা আমজাদ হোসেন এবং মিস্টার মামুন রশিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, সব কথার মূল কথা সেটা হচ্ছে যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করা দরকার। আমাদের জ্বালানি এখনও আমদানি নির্ভর। এখানে ওনারা এই আলোচনা করেছেন যে অভ্যন্তরীণ সম্পদ আহরণ, সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার, এবং সেটা করবার জন্য আমাদের নিজস্ব সক্ষমতা না থাকলে বাইরের সহযোগিতা আমরা নিতে পারি, যেখানে আমরা বড় ঘাটতি দেখেছি বিগত বছরগুলোতে। আমাদের প্রশাসনিক জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনিক কাঠামোটা, যারা এটাকে খুব একটা উন্নতির দিকে নিয়ে যাননি, কোনো কোনো ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনবার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তারা এই নির্বাচনের পরে নতুন যে সরকার, সেই সরকারের মধ্যেও ওই কাঠামোটাই এখনও পর্যন্ত আছে। এখানে একটা ব্যাপক পরিবর্তন দরকার। ওনারা মূল্য সমন্বয়ের কথাও বলেছেন, সেটাও হয়তো সামগ্রিক বিবেচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মূল কথা হচ্ছে যে সরকার অনেকগুলো অঙ্গীকার বাস্তবায়ন করছে। তার মধ্যে আমরা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, অন্যান্য অনেক কিছু, স্বাস্থ্য কার্ড, এগুলো সবই কল্যাণকর, মানুষ তাতে সন্তুষ্ট। কিন্তু এই যে বিদ্যুৎ জ্বালানির যে সংকট, এবং এটা যদি কোনো রকমের বিপর্যয়, যদি আমার দুই অতিথি টেবিলের দু প্রান্ত থেকে বলেছেন কোনো সংকট তারা দেখছেন না, কিন্তু কোনো কারণে যদি এই সংকট তৈরি হয়, তাহলে কিন্তু ওই সব যে সামাজিক সুরক্ষা বেষ্টনী যেগুলো দিয়ে তৈরি করছেন, তা দিয়ে কিন্তু মানুষের সন্তুষ্টিটা আদায় করা যাবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।